সাহায্য চাইবে মেয়েটা। তুমি যাবে, ছুরিটাও সাবধানে নিও, কিন্তু খুনটা ছুরি দিয়ে করবে না। গাড়িতে একটা রেঞ্জ আছে, ওটা দিয়েই। যা বলবি ভেবেচিন্তে বলবি, কারণ মনে রাখিস আইন মোতাবেক কিন্তু তোর কথা তোর বিরুদ্ধেই আদালতে ব্যবহার করা হতে পারে। চল এখন, তোর কপালে বিস্তর দুঃখ আছে। ব্যাপারটা সচরাচর এইভাবে আরম্ভ হয়। প্রথমটা শুরু হয় মাথার ভেতরে কারো একটা হেঁটে চলে বেড়াবার অনুভূতি দিয়ে। মনে হয় কে যেন শীতল ধাতব পায়ে খুলির উপরে হাঁটছে। ওঠানামা শুরু হয় অবশ্য ঘাড়ের কাছ থেকে। তারপর দুখানা ছোট ছোট পা মাথার মধ্যে এদিক থেকে ওদিক, ওদিক থেকে এদিক চলে ফিরে বেড়াতে থাকে। অস্বস্তিটা বাড়তে থাকে, বাড়তে বাড়তে অসহ্য হলে আমি আমার মাথার চুলগুলো আঁকড়ে ধরে ঝাঁকাতে থাকি। ভাবি, এই বুঝি ধরতে পারবো ওকে। কিন্তু না, ও খুব চালাক, আর সেই রকম ধূর্ত ওর গতিবিধি। অনায়াসে আমার হাতের মুঠির নাগাল এড়িয়ে নেমে আসে আমার ঘাড়ের কাছে, আর কথা বলে, ফিসফিস করে কথা বলে আমার কানের মধ্যে। ভাবছেন আমি মিথ্যে কথা বলছি? আমিও তাই ভাবতাম। যদি না ঘাড়ের কাছে ওর ধারালো নখের আঁচড়গুলো আমি বুঝতে পারতাম। প্রথমে মনে হয় বরফের মতো ছোট ছোট ছুরির মতো আঙুল দিয়ে কে যেন আমার কানের পাশের চামড়াগুলো খিমচে দিচ্ছে। এতই শীতল সে আঙুল, আর এতই ধারালো সেই নখ যে প্রথমে মনে হয় আমার ঘাড়ে আর মাথায় কোনো সার নেই। পরে অবশ্য ধীরে ধীরে একটা জ্বলুনি ভাব ফিরে আসতে থাকে ওখানে। তখন আয়নার সামনে দাঁড়াতেই হয়, আর বুঝতে পারি যে ও এবার কিছু একটা বলবে ধীরে ধীরে, প্রায় না শোনার মতোই। আর আস্তে আস্তে সেই স্বর আমাকে গ্রাস করে ফেলবে। এতই অমোঘ সেই স্বর যে আমি তার হাত এড়াতে পারি না। সে যেন আমার মাথার মধ্যে এক মসৃণ হিমশীতল জাল বুনে চলে। আর তখন আমি বুঝতে পারি ফের সেই সময় এসেছে। লোকে আমাকে পাগল ভাবে। না, শুধু পাগল নয়, বদ্ধ উন্মাদ। সেই জন্যই আমি জলাভূমির লাগোয়া ঘরটা ছেড়ে রাস্তায় প্রায় বেরোই না। অবশ্য লোকের কথায় আমি যে খুব পরোয়া করি তা নয়, কারণ আমি জানি ওই লোকগুলো আমার কেউ না, এদের আমার কোনো প্রয়োজন নেই। এই জায়গাটাই আমার নয়। আমি আসলে অন্য দুনিয়ার লোক, ওর দুনিয়া। এই পৃথিবীর বাইরে যে দুনিয়াটা আছে, ওর কথা শুনলে সেখানে আমাকে নিয়ে যায় ও। আমাকে রাজা করে দেয় কয়েকদিনের জন্য। সেখানে আমার ইচ্ছেই সব। সেখানে ও আমার গলায় ঢেলে দেয় দামি মদ, ভোগ করার জন্য এনে দেয় সুন্দরী বেশ্যাদের। আমি তাদের উরুসন্ধিতে রক্তের মতো লাল মদ ঢেলে চেটে চেটে খাই। তখনই দুনিয়াটা ফালতু মনে হয়,
তখন মনে হয় এই নোংরা পৃথিবীতে যা যা করছি সব মিথ্যে, এমনকি খুনগুলো। কি চমকে উঠলেন নাকি? হ্যাঁ, খুন। আমি খুন করি। ও আমাকে খুন করায়। কানের কাছে ফিসফিস করে ও আমাকে বলে যে ওর রক্ত চাই, আর তার বদলে, হ্যাঁ সে তো বললামই, এমনটা নয় যে আমি স্বেচ্ছায় কাজটা করি। প্রথমে আমি প্রবল আপত্তি জানাই, নিজেই নিজের মাথার চুল ধরে ঝাঁকাতে থাকি। তারপর ধরার চেষ্টা করি ওকে। নিজের নখগুলো গেঁথে দিই চামড়ার ভেতরে, ফালা ফালা করে দিই নিজের গাল, জুলপি বেয়ে নেমে আসে রক্তের স্রোত। কিন্তু না 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 না, আজ অবধি নাগাল পাইনি ওর। ও আমার পাগলামি দেখে খিলখিল করে হাসে। আমি আমার মাথার ভেতর সেই হাসি শুনতে পাই। তারপর যখন ভাঙা আয়নাটার সামনে দাঁড়িয়ে হাঁপাতে থাকি, চোখের কোণায় রক্ত জমে আসে, তখন ও কথা বলতে শুরু করে। তারপর আমি শান্ত হয়ে যাই, একদম শান্ত। আমার মাথার ভেতরে ওর কথাগুলো কোকেনের নেশার মতোই ছড়িয়ে পড়ে। আমার কোনো উপায় থাকে না ওর কথা শোনা ছাড়া। কথা মানে রক্তের কথা, খুন করার কথা। তাই বলে সবসময় যে ও আমাকে খুন করতে বলে তা নয়। ধরুন বেশ কয়েকদিন হয়তো ওর পাত্তা নেই। আমি বাইরে যাই, চলে ফিরে বেড়াই, রাস্তায় কুড়িয়ে পাওয়া বেওয়ারিশ বিড়ালের বাচ্চা গলা টিপে মারি। স্মিতের দোকান থেকে শুকনো রুটি আর মুরগির স্যুপ কিনে খাই। ভাবি এইবার বোধ হয় ও আর আসবে না। আর ঠিক তখনই ও আসে। আর ব্যাপারটা সচরাচর ঠিক এইভাবেই শুরু হয়। ও আমাকে ডাকে, কানের কাছে ফিস ফিস করে বলে, একটা ভবঘুরে এলসওয়ার্থ রোড দিয়ে হাঁটছে। বেটে মোটা, মাথায় টাক, ওর নাম মাইক। পরনে বাদামি সোয়েটার আর নীল রঙের কোট। সূর্য ডুবে যাওয়ার ঠিক 10 মিনিট বাদেও এই জলাভূমির দিকে আসবে। ময়লার গাদাটার পাশে যে গাছটা আছে তার নিচে দাঁড়াবে। ঠিক 10 মিনিট। গলার কাছটায়, ঠিক গলার কাছটায়। আর আমি আমার বহুদিনের বিশ্বস্ত সঙ্গী 6 ইঞ্চি মাংস কাটার ছুরিটা নিয়ে বেরিয়ে পড়ি। আমার মাথার মধ্যে টিক টিক করতে থাকে 10 মিনিট, 9 মিনিট, 8 মিনিট। আর ও আমার মাথার মধ্যে ফিসফিসিয়ে বলে যেতে থাকে, গাছের আড়ালে যাও। এইবার ওকে নিচু হতে দাও। ঝাঁপিয়ে পড়ো। আমি জানি ওর কখনো ভুল হয় না। এই ডাক অমোঘ, অব্যর্থ। আমি জানি ও আমাকে কখনো বিপদে ফেলবে না, ফেলতে পারে না। ও আজ অবধি আমাকে কোনো দিন বিপদে ফেলেনি, শুধু এবারেরটা ছাড়া। সেদিন আমার ঘরে বসে রাতের খাওয়া দাওয়া সারছি, এমন সময় ও এলো। একটা মেয়ে এদিকে আসছে তোমার সঙ্গে দেখা করবে বলে। কালো রঙের পোশাক, ভালো দেখতে। গাড়ি নিয়ে শহরে যাচ্ছিল। এই রাস্তাটা নিয়েছিল শর্টকাট হবে বলে। গাড়িটার টায়ার ফেসে গেছে। তোমার সাহায্য চাইবে। ও আসছে। আমার শরীরটা টান টান হয়ে গেল। মাথার মধ্যে তখনও বলে চলেছে ও, তোমার সাহায্য চাইবে মেয়েটা। তুমি যাবে, ছুরিটাও সাবধানে নিও, কিন্তু খুনটা ছুরি দিয়ে করবে না।
গাড়িতে একটা রেঞ্জ আছে, ওটা দিয়েই না, আমি প্রতিরোধ করার চেষ্টা করলাম এবার। না না, আমি পারবো না, আমি পারবো না। সেই সরু খিলখিলে হাসিটা ভেসে এলো। তুমি করবে না? তাহলে তো আমাকেই করতে হবে। তুমি কি চাও আমি করি, নাকি নাকি তোমাকেই? বলো বলো। আমি আর্তচিৎকার করে উঠি, না 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 না, আমি করব, করব, তুমি যা বলবে আমি আমি তাই করব, আমি করব। বলো বলো, কি করব বলো। চুপ চুপ করে ও। আমার যে দরকার হয়, আমার যে খিদে পায়, না খেলে দুর্বল হয়ে পড়বো না। আর আমি দুর্বল হয়ে পড়লে তোমার জন্য কে এনে দেবে মদ? কে তোমার বিছানায় এনে দেবে সুন্দরী মেয়েদের? তুমি কি চাও না ওসব? চাও না? করছি করছি, সজোরে নিজের মাথা চেপে ধরি আমি। চুপ করো, চুপ করো, বলছি তো আমি করছি, করছি। ঠিক তক্ষুনি দরজায় ঠক ঠক আওয়াজ করে কেউ। বুঝলাম মেয়েটা এসেছে। একে মেয়েটাকে মারকাটারি সুন্দর দেখতে, তারপর এক মাথা সোনালি চুল। আমার আবার সোনালি চুল খুব পছন্দ, তাই রেঞ্জটা দিয়ে মেয়েটার মাথায় মারিনি। যদি অমন সুন্দর চুল রক্ত লেগে নষ্ট হয়ে যায়। আঘাত করলাম ঘাড়ে, একবারই যথেষ্ট ছিল। মেয়েটা আওয়াজ করার সময়ই পায়নি। বডি কোথায় লুকোতে হবে সেটা অবশ্য বেশি ভাবতে হয় না আমাকে। প্রথমবার খুন করার সময়ে ও দেখিয়ে দিয়েছিল চোরাবালিটা, এবারেও তাই। এমনকি পায়ের ছাপ মুছে ফেলার বুদ্ধিটাও ওরই। মুশকিল হচ্ছিল গাড়িটা নিয়ে। শেষে ওর কথা মতোই একটা পাইন গাছের লচ্ছরে গুড়ি দিয়ে গাড়িটাকে চোরাবালিটায় ফেললাম। এটা বরঞ্চ মেয়েটার থেকে তাড়াতাড়ি ডুবল। গাড়িটার শেষ চিহ্নটুকু মুছে যেতেই রেজটারও একই গতি করলাম। সব শেষ করে যখন বেশ নির্ভর হয়ে ঘুমোতে যাচ্ছি, তখন বুঝলাম যে ও নেই, মাথা থেকে নেমে গেছে, চলাটার দিকেই গেছে নিশ্চিত। ভাবতে ভাবতে গুটিসুটি মেরে ঘুমিয়ে পড়লাম। যাক, দিন কয়েকের জন্য ওর হাত থেকে মুক্তি। কতক্ষণ ঘুমিয়েছিলাম জানি না। যখন জেগে উঠি বুঝতে পারলাম যে ও আবার আমার কাছে ফিরে এসেছে। একবার খিদে মেটাবার পর সচরাচর দিন কয়েক ও আমার ধারে ঘেঁষে না। তাই বুঝলাম কিছু একটা গন্ডগোল হয়েছে কোথাও। তারপরেই আমি হুড়মুড়িয়ে উঠে বসলাম। কে যেন আমার দরজা ধাক্কাচ্ছে জোরে জোরে। বুঝতে পারছিলাম না এখন আমার কি করা উচিত। এসব ক্ষেত্রে সচরাচর ওই আমার কানে কানে বলে দেয় কি করতে হবে, কিন্তু বুঝতে পারলাম যে ও এখন চুপ। অনেকবার ডেকেও ওর কোনো সাড়া পেলাম না। এদিকে দরজার ওপারে গুম গুম আওয়াজটা বেড়েই চলেছিল। আর থাকতে না পেরে আমি গিয়ে দরজাটা খুলে দিলাম। বাইরে দাঁড়িয়ে এই শহরের শেরিফ বুড়ো শেলবি। ওট্রেসে, তোর খেলা এবার শেষ। চুপচাপ আমার সঙ্গে আয়। বিনা ভূমিকায় কথাটা বলে আমার ঘরের কোনায় কোনায় ইতিউতি তাকাতে শুরু করলো লোকটা। মনে হলো যেন তন্ন তন্ন করে কি একটা খোঁজার চেষ্টা করছে। আমার পা দুটো কেউ যেন মাটিতে গেঁথে দিয়েছিল। মাথাটা ভো ভো করতে শুরু করেছিল। শির দ্বারা বেয়ে নেমে যাচ্ছিল একটা চিনচিনে আতঙ্কের স্রোত।
প্রথমে ভয় হলো, শেরিফ ওকে দেখতে পাচ্ছে না তো। পর মুহূর্তে অবশ্য আমার ভুল ভাঙে, আমি ওকে দেখতে পাইনি আজ অবধি, শেরিফ কি করে পারবে? তবে বুঝতে পারছিলাম যে ও আছে আমার ব্রহ্মতালুর ঠিক নিচে, রক্ত মাংস আর শিরার ওমের মজাসে ঘুমিয়ে আছে বেটা। মাথার চুলে একটা আলতো টানও অনুভব করছিলাম যেন। এমিলি রবিন্স, ঠান্ডা গলায় বলল শেরিফ শেলবি। এমিলি রবিন্স প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী হাইওয়ে ছেড়ে এই জলার ধার দিয়ে আসছিল শর্টকাট হবে বলে। বলে থামল বুড়ো লোকটা। তারপর কুতকুতে চোখ দুটো আমার চোখে রেখে বলল, টায়ারের দাগ বলছে মহিলা এই দিকে, এই জলার দিকেই এসেছিল। তারপর ইস, একটা মস্ত ভুল হয়ে গেছে দেখছি। টায়ারের দাগটা মোছার কথা মাথাতেই আসেনি। এটা বোধহয় ও ভাবেনি যে বুড়ো শেলবিটা টায়ারের দাগ ধরে এত দূর চলে আসবে। কুকুরের মতো নাক লোকটার। আমার হাতে হাত করা পরাতে পরাতে বলল, যা বলবি ভেবেচিন্তে বলবি, কারণ মনে রাখিস আইন মোতাবেক কিন্তু তোর কথা তোর বিরুদ্ধেই আদালতে ব্যবহার করা হতে পারে। চল এখন, তোর কপালে বিস্তর দুঃখ আছে। পুলিশের গাড়িটা জলার বাইরে রাস্তার উপর রাখা ছিল। গাড়িটা যখন আমাকে নিয়ে যাচ্ছে দেখি রাস্তার পাশে লোকজন ভিড় করে আছে। তাদের চোখে যেটা দেখলাম সেটাকে ঘেন্না ছাড়া আর কিছুই বলা যায় না। বকাটে ছেলেরা খিস্তি করতে শুরু করলো। কয়েকজন আবার সবাইকে উস্কাচ্ছিল যাতে আমাকে টেনে বার করে এনে পিটিয়ে মেরে ফেলতে পারে। তবে শেলবি শক্ত লোক, সে ঠিক আমাকে এদের হাত থেকে বাঁচিয়ে এনে শহরের থানার ভেতরে একটা সেলে পুরে দিল। থানায় 3টে সেল থাকলে কি হবে, বাকি 2টো খালি। ফলে আর কেউ রইল না আমার সঙ্গে, শুধু একজন ছাড়া, ও। আমি ভেবে আশ্চর্য হচ্ছিলাম, এই যে এত কাণ্ড ঘটে গেল, এত কাণ্ড, এর মধ্যে কিন্তু একটিবারের জন্য ও জাগেনি। ওর যেন কোনো আগ্রহই নেই এই ব্যাপারে। আমার মাথার ভেতরে রক্ত মাংস আর স্নায়ুর মধ্যে একটা ডেলার মতো শুয়েছিল, নির্জীব নিস্পন্দ। তখন সবে সকালটা শুরু হয়েছে। শেরিফ শেলবি আরো কয়েকজনকে নিয়ে বেরিয়ে গেল জলার দিকে। বোঝাই যাচ্ছিল যে ওরা জলাটা তন্ন তন্ন করে খুঁজে দেখবে। যদি চোরাবালি থেকে মেয়েটার লাশ পায় ওরা, তাহলে আমার যে কি অবস্থা হবে ভেবে আমার হাত পা ঠান্ডা হয়ে আসছিল। যে হাবিলদারটা আমাকে সকালের খাবার দিতে এলো তাকে আমি চিনি, ওর নাম চার্লি পটার। বুড়ো শেলবি ওকেই এই জেলখানার দায়িত্ব দিয়ে রেখেছে। ছোকরাকে আমার কোনোদিনও খুব একটা খারাপ লাগেনি, তবে বড় বেশি প্রশ্ন করছিল বলে বিরক্ত লাগছিল খুব। বলা বাহুল্য, ওর বকবকানির উত্তর দেওয়ার কোনো প্রয়োজনই বোধ করিনি, কারণ আমি জানি যে আমি যা বলবো তার এক বর্ণ ও বিশ্বাস করবে না, উল্টে আমাকে পাগল ঠাউরাবে। যেমন থানার বাইরে দাঁড়িয়ে আমাকে ক্রমাগত খিস্তি করে যাওয়া লোকগুলো আমাকে পাগল ভেবেছিল, যেমন আমার মাকে ওরা পাগল ভাবত, জলার ডাইনি বলে ডাকত। চার্লিকে দেখে অবশ্য মনে হলো না আমার চুপচাপ থাকাটা ও লক্ষ্য করছে বলে। ও বলেই যেতে লাগলো, শেরিফ শেলবির মতে এমিলি রবিন্সের কেসটার সঙ্গে আরও বেশ কিছু লোকের উধা হওয়ার একটা যোগসূত্র আছে। ওর মতে একটা বেশ বড়সড় কেসে আমি ফাঁসতে চলেছি, কারণ ইতিমধ্যেই নাকি জেলার সরকারি উকিলকে এত্তেলা দেওয়া হয়েছে আমাকে জেরা করার জন্য। এমনকি একজন ডাক্তারকেও নাকি ডাকা হয়েছে আমাকে পরীক্ষা করে দেখবে বলে। বলতে বলতেই ডাক্তার সাহেব দর্শন দিলেন। দেখে মনে হলো থানার বাইরে আমার মুন্ডু চেয়ে স্লোগান দেওয়া বজ্জাতগুলোর ভিড় সরিয়ে এত দূর আসতে
ভদ্রলোককে বেশ বেগ পেতে হয়েছে। উনি এসেই অবশ্য একটা ভালো কাজ করলেন। বকবকে চার্লিকে বললেন থানার সামনে গিয়ে ভিড় সামলাতে। ডাক্তারবাবুকে অবশ্য আমি ভালো করেই চিনি। ডক্টর সিলভার স্মিথ তাদের মধ্যে একজন, যারা আমার মা প্রথমবার ধরা পড়ার পর আমাকে অনাথ আশ্রমে পাঠাতে চেয়েছিলেন। মানুষটা আকারে ছোটখাটো, থুতনিতে সাদা কালো ছাগলে দাড়ি। আমাকে দেখেই প্রথম প্রশ্ন করলেন ভদ্রলোক, তোমার মা এখনো বেঁচে আছে? এখনো ওইসব করে বেড়াচ্ছে? শুনে কেমন যেন মনে হলো লোকটা বেশ ভালো, ভরসাযোগ্য। এ আমাকে চেনে, আমার মাকে চেনে, এমনকি আমার মা কি কি করত সেসবও জানে। একে সব কথা খুলে বলাই যায়, তাই না? ফলে আমার পক্ষে আরও লোকটাকে সবকিছু খুলে বলার ক্ষেত্রে কোনো বাধাই রইল না। সব কিছু বেশ গুছিয়ে বললাম ছাগলদেরটাকে। আমার কথা, আমার মায়ের কথা, মায়ের ওই টুকটাক জড়িবুটির কথা, মায়ের বিছানার নিচে রাখা ছেঁড়াখোড়া বইগুলোর কথা, তাকের উপর রাখা শিশি বোতলগুলোর কথা, এমনকি অমাবস্যার রাতে মা যে আমাদের কুঁড়েঘরটা ছেড়ে জলার পাশের জঙ্গলটায় চলে যেত আর সেখান থেকে অদ্ভুত সব সুরেলা আওয়াজ ভেসে আসতো, সেসব কথাও খুলে বললাম ডাক্তারটাকে। অবশ্য এত কিছু বলার দরকার ছিল না। আমার মাকে লোকে ডাকতো জলার ডাইনি বুড়ি বলে। ফলে মায়ের ব্যাপারে অনেকেই অনেক কিছু জানত। এমনকি স্যান্টো ডিনোরেলির কুমারী মেয়ে যে মায়ের দেওয়া ওষুধ খেয়ে পেট খসাতে গিয়ে মরে যায়, আর সেই রাগে স্যান্টো আমার মাকে আমার সামনেই কুপিয়ে কুপিয়ে মেরে ফেলে, সে কথাটাও জানত ডাক্তার। তারপর থেকে আমি যে ওই কুঁড়ে ঘরে একা একাই থাকি সেটাও। ফলে একবার ভাবলাম লোকটাকে ওর ব্যাপারেও সবকিছু খুলে বলবো কিনা, মানে বলা ঠিক হবে কিনা। তারপর আগু পিছু ভেবে সবকিছু খুলে বলাই সাব্যস্ত করলাম। সবকিছু বলতে এই যে আমি খুনটুন করি, মানে সেসবই যে আসলে ওই করে, অর্থাৎ কিনা আমাকে দিয়ে করায় এসবই। এমনকি মা যেদিন আমার জন্য ওকে কিনতে গেছিল সেদিনকার কথাও। সেদিনের পুরো ব্যাপারটা অবশ্য ভালো বলতে পারলাম না, কারণ জঙ্গলে যাওয়ার সময় মা সঙ্গে নেয়নি আমাকে। শুধু একটা জিনিসই নিয়ে গেছিল মা, আমার রক্ত, একটা ছোট শিশিতে। মা সেদিন একা ফেরেনি, আরেকজনকে সঙ্গে নিয়ে ফিরেছিল, এনককে নিয়ে, ওকে নিয়ে। আসার পর মা আমাকে ফিসফিস করে বলেছিল যে এবার থেকে ওই আমার দেখভাল করবে, যা চাই তাই এনে দেবে, বিপদ আপদ থেকে রক্ষা করবে। মা বোধহয় সেই রাতে বুঝতে পেরেছিল কিছু একটা, কারণ পরের দিন সকালেই স্যান্টো আমাদের কুঁড়ে ঘরে হানা দেয়। তারপর একটা মাংস কাটা ছুরি দিয়ে ও, তারপরের ব্যাপারটা তো জানেনই আপনারা। আমি ডাক্তার স্মিথকে ওর ব্যাপারটা খোলাখুলি বললাম। এতদিন ধরে ও আমাকে কিভাবে আগলে আগলে রেখেছে, সব বিপদ আপদ থেকে রক্ষা করে এসেছে, এমনকি প্রতিটা খুন করার সময় কি করে আমাকে ও সব দিকে দেখে শুনে কাজ করতে শিখিয়েছে, সব মা যেমন ভেবেছিল ঠিক তেমনই। কথাটা বলতে বলতে আমার বেশ হালকাই লাগছিল। হাজার হোক ডাক্তার সিলভার স্মিথ মান্যগণ্য লোক, ব্যাপারটা বুঝবেন নিশ্চয়। কিন্তু কথাগুলো বলা শেষ করে লোকটার চোখে চোখ পড়তেই থমকে গেলাম। লোকটার ধূর্ত চোখ দুটো আমার উপর ঘুরে বেড়াচ্ছিল। সেই দৃষ্টিতে অবিশ্বাস ছাড়া কিছুই ছিল না। বুঝতে পারলাম যে এতক্ষণ ধরে যা যা ভেবেছি লোকটার ব্যাপারে সব ভুল। আমি থেমে যেতেই লোকটা যত সব অদ্ভুত প্রশ্ন করতে শুরু করলো, যেমন ও কোথায় থাকে, যদি ওকে দেখতেই না পাই তবে ওর কথা শুনতে পাই কি করে, মাঝে মাঝে আমি এইরকম অদৃশ্য বাণীটানি শুনতে পাই কিনা, এমনকি এমিলি রবিন্সকে খুন করার সময়। না না, ওসব কথা আমি বলবো না, একদম না। আমি কি পাগল নাকি?
তবে লোকটাকে যতটা চালাক ভেবেছিলাম, লোকটা দেখলাম তার থেকেও অনেক বেশি ধূর্ত। ওকে না চেনার ভান করে করেই আমার পেট থেকে বেশ কিছু কথা টেনে বের করে নিল। যেমন আরো কতজনকে খুন করেছি, এমনকি তাদের মুন্ডুগুলো কোথায় রেখেছি সেসব অবধি। কি বদমাইশ মাইরি! আমিও অবশ্য কম শেয়ানা নই। ব্যাপারটা বুঝতে পেরেই স্রেফ শামুকের মতো গুটিয়ে গেলাম। হতচ্ছাড়াকে আর একটা কিচ্ছু যদি বলেছি। অনেক চেষ্টা চরিত্র করার পর লোকটা হাল ছেড়ে দিয়ে মাথা নাড়তে নাড়তে উঠে যেতেই ফিক ফিক করে হেসে ফেললাম। বেশ জব্দ হয়েছে বেটার ছেলে। ও সব জানা চাই না, আমার ব্যাপারে, আমার মায়ের ব্যাপারে, ওর ব্যাপারে। চল ফুটবে, কোথাকার কে এসেছে বে। এরপরে আমার বিশেষ কিছু করার নেই দেখে টেনে একটা লম্বা ঘুম দিলাম। ঘুম যখন ভাঙল তখন বেশ বেলা গড়িয়ে গেছে। আমি আড়মোড়া ভেঙে উঠেই দেখি আমার সামনে আরেকটা লোক দাঁড়িয়ে। এটা আবার ডাক্তারটার মতো বাটকুল নয়, বেশ লম্বা চওড়া মোটাসোটা লোক। মুখে একটা গ্যালগেলে হাসি লেগে আছে। অসময়ে ঘুম ভাঙিয়ে দিলাম নাকি? মিষ্টি করে বলে উঠল লোকটা। আমি চট করে একবার মাথার উপর হাত বুলিয়ে নিলাম। ও আবার এই ফাঁকে কোথাও চলে টলে যায়নি তো? না, ওখানেই আছে ও, যেখানে ছিল, গভীর ঘুমে আচ্ছন্ন। আরে অত চমকাবার মতো কিচ্ছুটি হয়নি। আমাকে তোমার বন্ধুই ভাবতে পারো ভায়া। সন্দিগ্ধ স্বরে প্রশ্ন করলাম আমি। ডাক্তারটা পাঠালো নাকি তোমাকে? হ্যাঁ, মাছি দাঁড়াবার ভঙ্গিতে প্রশ্নটা উড়িয়ে দিল লোকটা। আরে ধুর, আমার নাম ক্যাসিডি, এডউইন ক্যাসিডি। আমি হলাম গিয়ে এই জেলার সরকারি উকিল, বুঝলে কি না? তা বসতে টসতে বলবে না? এটা আমার বাড়ি না যে অতিথিকে বসতে বলবো, নীরস কণ্ঠে বললাম আমি। সে তো বটেই, সে তো বটেই। তবে তোমার বাড়ি যাওয়ার ব্যবস্থা করতেই এসেছি ভায়া। বলতে বলতে চাবি দিয়ে সেলের দরজা খুলে ভেতরে চলে এলো লোকটা। বসলো আমার পাশে বেশ জুত করে। ভয় লাগছে না তোমার? মানে আমি খুন টুন করেছি কিনা তাই বলছি। আরে ধুর পাগল, ভয় কিসের? বলতে বলতে বেশ স্নেহের সঙ্গেই আমার কাঁধে নিজের ভারী হাতটা রাখলো লোকটা। খেয়াল করলাম যে লোকটার হাতে বেশ বড়সড় একটা হীরের আংটি। রোদ্দুরের আলো সেই হীরের উপর ঝিকিয়ে উঠে মেঝেতে চিত্র বিচিত্র নকশা তুলছিল। তারপর শ্বেত, তোমার ও কেমন আছে? আমি লাফিয়ে উঠলাম। মানে এ কি করে জানলো ওর কথা? আহা আহা, অমন চমকে ওঠার মতো কিছু হয়নি ভায়া। পোকা ডাক্তারটার সঙ্গে রাস্তার মোড়ে দেখা হয়েছিল কিনা সেই জানালো আমাকে ওর কথা। তবে বেটা বেকুবের হদ্দ। আমি তো শোনা মাত্র বুঝে গেছি কেসটা কি। আর বেটার মাথায় নির্ঘাত গোবর পোড়া, ব্যাপারটা ধরতেই পারেনি। এই বলে লোকটা ভুঁড়ি দুলিয়ে খ্যা খ্যা করে হাসতে লাগলো। লোকটার দিকে তাকিয়ে আমি শুকনো গলায় বললাম, ডাক্তার নিশ্চয়ই এও বলেছে যে আমি পাগল। ডাক্তারকে দোষ দিয়ে লাভ নেই ভায়া। প্রথম প্রথম আমি নিজেও বিশ্বাস করিনি। তবে আমি এখন জলার ধার থেকেই আসছি কিনা স্বচক্ষে দেখে এলাম। চোরাবালি থেকে এমিলি রবিন্সের বডি টেনে তোলা হচ্ছে। এমনকি শেরিফ তো ওই জলা আর চোরাবালি তোলপাড় করে ফেলছে আরও হারিয়ে যাওয়া লোকের খোঁজে। আমি নিজেই তো আরো 3টে বডি দেখে এলাম। একটা বেটে মতো লোকের, একটা বাচ্চা ছেলের, আর শেষেরটা বোধ হয় একটা ইন্ডিয়ানের। চোরাবালির মধ্যে থাকলে বডি পচে যায় না, জানোই তো। আমি স্থিরভাবে লোকটার হাসি হাসি মুখের দিকে তাকিয়ে রইলাম। না, এও ডাক্তারটার মতো আমাকে পাগল ভাবছে না তো? আরো কাছে ঘনিয়ে এলো লোকটা। ওদের সঙ্গে বাজি ধরেছি, বুঝলে ভায়া। যে চোরাবালিটায় ভালোভাবে খুঁজে দেখলে আরো বেশ কিছু বডি পাওয়া যাবে। কি ঠিক বলিনি? হ্যাঁ, মাথা নাড়লাম। পাওয়া যে যাবে তাতে আর সন্দেহ কি? একদম। আর যেই না সেটা বুঝেছি অমনি টক করে মাথায় খেলে গেছে যে তার মানে তোমার ওর কথাটা নিশ্চয় সত্যি।
ওই তোমাকে দিয়ে এইসব করিয়েছে, হ্যাঁ ঠিক কি না? ছোট্ট করে জবাব দিলাম আমি। বেশ বেশ। উত্তেজনায় হাতে হাত ঘষল লোকটা। আজ অবধি ঠিক তোমাকে দিয়ে ঠিক কটা খুন করিয়েছে তোমার ওই ও? 9টা, নির্জীব স্বরে বললাম আমি। আর সব কটাকেই ওই চোরাবালির মধ্যেই পাওয়া যাবে, তাই তো? ফিসফিস করে জিজ্ঞেস করলো ক্যাসিডি। হ্যাঁ। সবার নাম বলতে পারবে? ধুর, তাই হয় নাকি? ও কি আমাকে নাম বলে দিয়ে খুন করতে বলতো নাকি? এই ধরো বলে দিল কেমন দেখতে বা কোথায় আছে বা কি করছে এইসব। লোকটার চোখে মুখে উত্তেজনা ফেটে পড়ল। তুমি বড় কাজের লোক ভায়া, বড়ই কাজের লোক। তোমার সঙ্গে আমার একটা কথা আছে, বুঝলে? আর তার আগে একটা কথা বলো, সরকারি উকিল বলতে কি বোঝায় জানো তো? হ্যাঁ, ওই যে কালো কোট পরে আদালতে দাঁড়িয়ে সওয়াল জবাব করে, তাই তো? নিষ্প্রিয় স্বরে জবাব দিলাম আমি। সাবাস। এবার বলো তো বাপু, তুমি কি চাও যে তোমাকে ভরা কোর্টরুমে কাঠগড়ায় দাঁড় করিয়ে সওয়াল জবাব করা হোক? একদম না মিস্টার ক্যাসিডি, একদম না। শালারা কুত্তার মতো ক্ষেপে আছে, আমাকে দেখলেই আদালত থেকে বার করে পিটিয়ে মারবে। আমি কিছুতেই কাঠগড়ায় উঠবো না, কাঠগড়ায় কিছুতেই উঠবো না, কিছুতেই না। আমি আটকে উঠলাম। তাহলে ভায়া, তোমায় যে একটু সাহায্য করতে হচ্ছে তোমার এই দাদাটিকে। তুমি তোমার ওর কথা আমাকে খুলে টুলে বলো। আমি না হয় তোমাকে যাতে কাঠগড়ায় না দাঁড়াতে হয় সেটা দেখছি। কি বলো? হ্যাঁ, মাথা ঠান্ডা করে ব্যাপারটা একবার ভাবলাম। আমার তো প্রস্তাবটা ভালোই লাগলো, ফলে গলা ছেড়ে বলে ফেললাম, বেশ, আমি রাজি। তারপর সব খুলে বললাম ওকে, সব কিছু। মানে একদম প্রথম দিন থেকে যা যা ঘটেছে সব কিছু। আমার কথা বলার শেষ দিকে লোকটা আর হাসছিল না, বরং গম্ভীর মুখে খুব মনোযোগ দিয়ে আমার প্রত্যেকটা কথা শুনছিল। আমার বলা কথা শেষ হলে খানিকক্ষণ চুপ করে রইল লোকটা। তারপর আমার দিকে তাকিয়ে ঠান্ডা গলায় বলল, সবই তো শুনলাম আর সবই বুঝলাম, শুধু একটা কথা খোলসা হলো না ভাইয়া। আমি সপ্রশ্ন চোখে চেয়ে রইলাম লোকটার দিকে। ডেড বডির মাথাগুলো কোথায়? আমি মুখ ঘুরিয়ে নিলাম। জানি না, বলতে পারবো না। জানো না নাকি বলতে পারবে না? কোনটা? জানি না, ওগুলো তো আমি ওকে দিতাম। তারপরও মাথাগুলো নিয়ে কি করতো সে আমি কি করে বলবো। বেশ বিরক্তই হলাম আমি। ক্যাসিডিকে দেখে মনে হলো বক্তব্যটা বোধহয় ঠিকঠাক হৃদয়ঙ্গম হয়নি। আরে বুঝলে না, সহজ ব্যাপারটা বোঝাবার চেষ্টা করি লোকটাকে। খুন করার পর লোকগুলোর মাথা কেটে আমি বডিগুলো চোরাবালিতে ডুবিয়ে দিতাম। তারপর মাথাগুলো ওখানেই রেখে আমি চলে আসতাম আমার ঘরে। তারপর আমাকে ঘুম পাড়িয়ে দিত। সে বড় শান্তির ঘুম। শুধু এটুকু জানি যে তারপর ও সেই মাথাগুলোর কাছে যেত, গিয়ে কি করতো সে নিয়ে আমার কোনোদিনই কোনো মাথা ব্যথা ছিল না, আজও নেই। যেত, এইটুকু মাত্র বলতে পারি। কিন্তু কিন্তু লোকটি প্রায় তুতলে গেল। তুমি এসব করতে কেন ওর জন্য? আরে মোর যন্ত্রণা। খুব বিরক্ত হলাম আমি। আরে বললাম যে আমি এসব না করলে ও আমার সঙ্গেই কাজটা করত, মানে করবার ধুমকি দিত। এরপরেও ওর কথা শুনবো না? আমার ঘাড়ে কি একটার বেশি মাথা? লোকটা আমার দিকে হা হয়ে চেয়েছিল দেখে একটু মায়াই হলো ওর প্রতি। তুমি আবার এসব কথা বলার জন্য আমাকে কাঠগড়ায় দাঁড় করাবে না তো? না, একদম না। লোকটা ওর বিশাল শরীরটা নিয়ে আমার উপর ঝুঁকে এলো প্রায়। ওর কথা কেউ বলবে না, আমিও না, তুমিও না। তোমার বিচারের সময় ওর কথা যাতে না ওঠে তার সব ব্যবস্থা আমি করব, আমি। কিন্তু কেন? এবার আমার একটু সন্দেহ হতে লাগলো। ওর কথা উঠবে না কেন শুনি? কারণ তুমি ওকে ভয় পাও, তাই না সেথ? আমার মুখের উপর বড় বড় লালচে চোখ দুটো মেলে বলল ক্যাসিডি। তুমিও চাও না যে ওর কথা সবাই জানুক, তাই না?
আমি এত ঘাবড়ে গেছিলাম যে প্রথম প্রথম কিছু বলতেই পারলাম না। শোনো সেথ, এই জেল হাজত থেকে বাঁচবার একটাই রাস্তা। বলে একবার থামলো লোকটা, তারপর আমার চোখে চোখ রেখে বলল, তোমার ওই ওকে আমায় দিয়ে দাও। আমি হা করে চেয়ে রইলাম লোকটার দিকে। বেটার ছেলে বলে কি, ওকে দিয়ে দেব মানে? লোকটার মাথা ঠিক আছে তো? ক্যাসিডি বোধহয় আমার দিকে তাকিয়ে আমার মনের কথা বুঝতে পারল। আমি কিছু বলে ওঠার আগেই তড়িঘড়ি বলে উঠল সে, কথাটা ভালো করে বোঝো ভায়া, যদি ও তোমার কাছে না থাকে তবে তো ওর ব্যাপারে তোমার কিছু না বললেই চলে, তাই না? আর সবাইকে যে ওর ব্যাপারে বলে বেড়ানো হচ্ছে সেটা তো ও নাও পছন্দ করতে পারে। আর ও যদি কোনো কিছু অপছন্দ করে তবে তার ফল কি হয় সে তো তুমি জানোই। ঘাড় নাড়লাম। সে কথা আমার থেকে বেশি ভালো আর কে জানে। কিন্তু ও যদি তোমার কাছে যেতে না চায়? ক্যাসিডি এসে ওর মোটা হাতটা আমার কাঁধে রাখল, তারপর গাঢ় স্বরে বলল, সেটা তুমি দেখবে। এত বড় একটা বিপদ থেকে তোমাকে বাঁচাচ্ছি, এইটুকু আমার জন্য করবে না তুমি? আমি ওকে যথেষ্টই যত্ন আত্তি করব, সেটাই বা কম কি? কথাটা আমার খুব একটা খারাপ লাগলো যে তা নয়। যে দয়ে মজেছি তার থেকে উদ্ধার পাওয়ার এর থেকে ভালো উপায় আর কি আছে? বিশেষ করে যখন একেবারেই চুপচাপ। এখান থেকে আমাকে উদ্ধার করার কোনো ইচ্ছেই ওর মধ্যে দেখা যাচ্ছে না। আমার দিকে সাগ্রহে তাকিয়েছিল লোকটা। আমাকে প্রশ্ন করল, ও এখন কোথায়? নিজের মাথায় একবার হাত বুলিয়ে নিলাম। এই যে এখানে, আমার তালুতে। ক্যাসিডি আমার দিকে তাকালো একবার, তারপর ফিক করে হেসেই ফেলল। তাই নাকি? হাসিটা দেখে আমার বেশ সন্দেহ হলো খানিকটা। লোকটাকে বিশ্বাস করা যাবে তো? তাই প্রশ্ন করলাম, ওকে নেওয়ার মানে জানো তো? মানে ওকে কাছে নেওয়ার কি কি ঝক্কি আছে সে বিষয়ে তোমার কোনো ধারণা আছে? আছে বই কি। ঠিক হাসি চাপতে চাপতে বলল লোকটা, ও যা চায় তা না পেলে কিন্তু ও সেটা জোর করে আদায় করে, জানো তো? সন্দিগ্ধ স্বরে প্রশ্ন করলাম আমি। সেও জানি হে ভায়া। বেশ চকচকে মুখে বলল লোকটা। এবার কথা না বাড়িয়ে ওকে আমার কাছে দাও দেখি। আমি খানিকক্ষণ চুপ করে রইলাম, তারপর ফিসফিস করে বললাম, আছো? কোনো সারা শব্দ নেই। শোনো, উনি তোমাকে নিতে এসেছেন। উনি তোমাকে খুব ভালো রাখবেন, বুঝলে? যাবে নাকি? ও কিছুই বলল না। আমি তাকিয়ে দেখলাম ক্যাসিডি আমার সামনে মোটা ব্যাঙের মতো থেবড়ে বসে চোখের কোণ দিয়ে বিচ্ছিরিভাবে হাসছে। আমি আবার নিজের দিকে মনোযোগ দিলাম। আলতো আদরে বললাম, যাও, উনি তোমাকে চাইছেন, যাও যাও যাও। ও চলে গেল। ব্যাপারটা বুঝতে একটু সময় লাগলো আমার, কিন্তু যখন বুঝলাম যে মাথাটা খালি খালি লাগছে, নিশ্চিত হলাম যে ও গেছে। আমার ঘাড় থেকে পুরোপুরি বিদেয় হয়েছে বেটা। কথা নেই বার্তা নেই, ক্যাসিডি হঠাৎ করে উঠে দাঁড়ালো। আমি সাগ্রহে জিজ্ঞেস করলাম, গেছে? ও তোমার কাছে গেছে? বুঝতে পারছো কিছু? ক্যাসিডি কেমন যেন অদ্ভুতভাবে তাকালো আমার দিকে, তারপর বলল, হ্যাঁ, ও এসেছে। ইয়েস ইয়েস ইয়েস, মাথার ভেতরটা। ওকে অন্য কারো ঘাড়ে বিদেয় করেছি ভেবে যে বেশ উৎফুল্ল লাগছিল, সে কথা অস্বীকার করব না। গদগদ স্বরে বললাম, ওর কিন্তু ভালো যত্ন টত্ন নিও, বুঝলে? নইলে কিন্তু। কথাটা ক্যাসিডির কানে গেল কিনা বুঝতে পারলাম না, কারণ তখনও ও লম্বা লম্বা পায়ে থানার দরজা পেরিয়ে চলে যাচ্ছিল।
দৌড়চ্ছিল বললেই চলে। আমি অবশ্য সেদিকে বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারিনি। ওকে ঘাট থেকে নামিয়ে দেওয়ার পর মাথাটা হালকা হালকা লাগছিল কিনা, তাই এবার আমি একটা জমাটি ঘুম দিলাম সেলের মেঝেতে শুয়ে। ঘুমটা ভাঙল রাতের দিকে। সেলের দরজায় জোরদার ধাক্কা শুনে জেগে উঠে দেখি আমার সুহৃদ শ্রীমান চার্লি পটার আমার জন্যে রাতের খাবার এনেছে। আমি উঠে বসতেই প্রায় লাফিয়ে উঠল চার্লি। শুয়ারের বাচ্চা, নরকের কুত্তা! খিস্তি করতে লাগলো চার্লি। নখানা বড়ি তুলেছে ওরা চোরাবালি থেকে, নখানা! শয়তান, এতগুলো লক্ষণ করেছিস তুই? চার্লির স্বরে ঘৃণার বদলে উপচে পড়ছে বিষ। আমি তো অবাক। বলার চেষ্টা করলাম, এ কি চার্লি, খিস্তি করছো কেন? তোমাকে তো আমার বন্ধু বলেই জানতাম। থুতু ছেটাতে ছেটাতে দূরে সরে গেল চার্লি। থু! আমাকে তোর বন্ধু বলে ডাকার হিম্মত হলো কি করে? তোকে রাস্তার কুত্তার মতো পিটিয়ে মারা উচিত। শেরিফ যে কেন লোকগুলোকে থানার বাইরে আটকে রেখেছে কে জানে। তোর মতো নরকের কীটদের ওদের হাতেই ছেড়ে দেওয়া উচিত। ওটাই তোর উচিত শাস্তি। বলতে বলতে থানার তালা লাগাচ্ছিল চার্লি। বন্ধ হয়ে যাওয়া দরজার ওপার থেকে ছিটকে আসছিল ওর উগরে দেওয়া কথাগুলো। থানার দরজাটা বন্ধ হয়ে গেলে অনুভব করলাম যে আমি একা। সারা জীবনে এই প্রথম। এমনকি ও নেই আমার সঙ্গে। মাথায় একবার হাত বুলিয়ে দিলাম। কেউ কোথাও নেই, কিচ্ছু নেই। জানালার গরাদের ফাঁক দিয়ে চাঁদের বিষণ্ণ আলো এসে পড়ছিল সেলের মেঝেতে। বাইরের রাত আরো গভীর হয়ে এসেছে। আমি স্থির তাকিয়েছিলাম মেঝের উপর আলোর কাটাকুটি খেলা দেখার জন্য। ও চাঁদের আলো খুব পছন্দ করত। পূর্ণিমার রাতে যেন পাগল হয়ে যেত। তখন আমার মাথার ভেতরে ওর সেই উন্মত্ত ফিসফাস বিষের মতো খেলা করে বেড়াতো। ও কেমন আছে এখন? কেমন আছে ক্যাসিডির সঙ্গে? জানি না কতক্ষণ এভাবে বসেছিলাম। আমার সারা শরীরে শিরায় উপশিরায় কেমন যেন একটা অলস ভোতা বিষাদ ছড়িয়ে পড়ছিল। আমার সার ফিরে এলো একটা শব্দে। কে একজন যেন থানার দরজাটা খুলছে। আমি উঠে দাঁড়ালাম। ওরা আসছে না তো? চার্লি লোকজন নিয়ে আসছে না তো আমাকে পিটিয়ে মেরে ফেলার জন্যে? না, চার্লি না। আবছায়ার মধ্যেই বুঝলাম দ্রুত পায়ে কে এসে আমার সেলের দরজাটা খুলল। ক্যাসিডি। ওকে নামাও, ওকে নামাও আমার মাথা থেকে। এক্ষুনি ফিরিয়ে নাও ওকে, এক্ষুনি এক্ষুনি। আশ্চর্য হলাম আমি। এই তো এইমাত্র ওকে নিয়ে গেল লোকটা। এর মধ্যেই কি হলো? কি হয়েছে? ওরকম করছো কেন? নিয়ে যাও, নিয়ে যাও ওকে। হাঁপাতে হাঁপাতে বলল ক্যাসিডি। আমি ওকে চাই না, আমি ওকে চাই না এক মুহূর্তের জন্যেও না। কেন? আমি তো বলেইছিলাম ও কেমন, কি করে, কি চায়। ও রক্ত চাইছে, রক্ত। আমি শুনতে পাচ্ছি ওর কথা। আমার ঘাড় বেয়ে উঠছে ও। কি যেন একটা বলছে আমার কানে কানে। আমি তো বলেছিলাম তোমাকে, বলেছিলাম যে ও কি চায়। ও যা চায় এবার তো ওকে সেটা দিতেই হবে তোমার। না না, পারবো না, কিছুতেই পারবো না। আমি কিছুতেই মানুষ খুন করতে পারবো না। ওকে নিয়ে যাও, দোহাই দোহাই তোমার পায়ে পড়ি, ওকে নিয়ে যাও। ঠিক আছে, যখন বলছো আমি না হয় ফিরিয়েই নিচ্ছি। ডাকলাম ওকে একবার, দুবার, তিনবার, কিন্তু ওর কোনো সাড়া পেলাম না। ক্যাসিডির দিকে তাকালাম। দরদর করে ঘামছে লোকটা। মুখটা আতঙ্কে আর ভয়ে বেঁকে গেছে। মনে হলো কে যেন গলা টিপে ধরেছে ওর।
শ্বাসরুদ্ধ স্বরে বলল ক্যাসিডি, না না, কিছুতেই না, আমি কিছুতেই ওর কথা শুনবো না। আমার মুখটা ক্যাসিডির কানের কাছে নিয়ে এলাম, ফিসফিস করে বললাম, এছাড়া যে উপায় নেই মিস্টার ক্যাসিডি। ও যা চায় সেটাও আদায় করেই ছাড়ে। মায়ের সঙ্গে সেই চুক্তিই করেছিল ও। তোমার যে আর ফেরবার পথ নেই। না না না। একটা চাপা আর্তচিৎকার ভেসে এলো ক্যাসিডির গলা থেকে। তারপর লোকটা অজ্ঞান হয়ে পড়ে গেল। আমার আর কি বা করার ছিল? গুটিসুটি মেরে সেলের এক কোনায় গিয়ে বসলাম। চাঁদের ম্লান আলো গরাদের ফাঁক বেয়ে নেমে এসে মৃত্যুর মতো বিছিয়ে যাচ্ছিল ক্যাসিডির মুখের উপর। আস্তে আস্তে গুটিয়ে যাচ্ছিল অত বড় শরীরটা। আর ঠিক তখনই একটা বোবা আতঙ্কের কান্না, একটা চাপা গোঙানির আওয়াজ উঠে এলো ক্যাসিডির গলা থেকে। আমি জানি কি ঘটতে চলেছে এবার। বোকা ক্যাসিডি জানতো না যে ও যা চায় সেটা আদায় করেই ছাড়ে। হাত দিয়ে কান দুটো চাপা দিয়ে হাঁটুর মধ্যে মাথাটা গুজে দিলাম। কি লাভ ওসব দেখে? কতক্ষণ ওভাবে বসেছিলাম খেয়াল নেই। চাঁদের আলো সরে গেলে আবার মাথা তুলে তাকালাম সামনের দিকে। সেলের ঠিক মাঝখানে ক্যাসিডি শুয়েছিল, নিশ্চল, নিস্পন্দ, নিথর, নিঃশব্দ। না, নিঃশব্দ নয়। যেখানে ক্যাসিডি শুয়েছিল সেখান থেকে একটা খড়খড় আওয়াজ উঠে আসছিল, মৃদু আরামের খড়খড়ানি আওয়াজ। ভোজ খাওয়ার পরে যেরকম তৃপ্তির শব্দ ভেসে আসে শিকারী বেড়ালের গলা থেকে, ঠিক সেরকম। তারপরে ক্যাসিডির মাথার ভেতর থেকে একটা আঁচড়ানো শব্দ ভেসে এলো। আমি জানি ওটা কিসের আঁচড়ানি, ওটা কার নখের আওয়াজ। ধীরে ধীরে উঠে দাঁড়ালাম। আমার মুখে একটা মৃদু হাসি এসেই গেল। সেলের দরজা খোলা, থানার দরজা খোলা। আমার আর এখানে থাকার মানে আছে কোনো? সেলের দরজা খুলে বাইরে পা বাড়ালাম। তারপর ঘুরে দাঁড়ালাম ক্যাসিডির দিকে। মৃদুস্বরে বললাম, আসবে না? ঠিক পর মুহূর্তেই একটা শীতল নখের আঁচড় আমার ঘাড় বেয়ে উঠে এলো, চেনা ছোঁয়া। থানার দরজা খুলে রাস্তায় নেমে এলাম। চারিদিকে নিস্তব্ধতা ছড়িয়ে আছে মৃত্যুর মতো। কেউ কোথাও নেই, শুধু রয়েছে মাথার উপর নিকষ কালো আকাশ। আর আছি আমি, আমার মাথার মধ্যে রক্ত মাংসের ডেলার মধ্যে লুকিয়ে থাকা সেই হিংস্র ধাতব অনুভূতিটাকে নিয়ে, ওকে নিয়ে।